বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে স্বাগত। সাথে আছি শাফাদ্দিন ফরিদ। আমি আছি আতিফ আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দেশে করোনার 50টি নমুনার জিনোম সিকোয়েন্সে 80%ই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, জানালো আইইডিসিআর। রাজশাহী মেডিকেলে একদিনের সর্বোচ্চ 16 করোনা রোগীর মৃত্যু। চাঁপাইনবাবগঞ্জেই 9 জন। সীমান্তের জেলাগুলোতে ঢিলে ঢালা লকডাউন। বাজেটে জনস্বার্থের প্রতিফলন ঘটেনি দাবি মির্জা ফখরুলের। বিএনপি না বুঝেই মন্তব্য করছে বললেন ওবায়দুল কাদের। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ কঠিন হবে বলছে সিপিডি। ঘাটতি পূরণে নির্ভর করতে হবে বিদেশি সহায়তার উপর। টিকটকের আড়ালে নারী পাচার, মাদকসহ নানা অপরাধে জড়াচ্ছেন তরুণরা। সুস্থ ধারা বিনোদনের অভাব দায়ী বলছেন বিশেষজ্ঞরা। শিরোনাম শুনছিলেন এতক্ষণ। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দেশে করোনায় 50টি নমুনার জিনোম সিকোয়েন্স করে 80%ই ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। 50 নমুনার মধ্যে 40টিতেই পাওয়া গেছে এই দ্রুত সংক্রমণশীল ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা। এছাড়াও 8টি নমুনায় সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে 16টি নমুনার 15টি নমুনায়, গোপালগঞ্জে 7টি এবং খুলনা শহর থেকে 3টির মধ্যে সবগুলোতে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ঢাকা শহরের 4টি নমুনার মধ্যে 2টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় আসা 7 জুনের নমুনাতেও ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ডেল্টা ভ্যারিয়েন্ট রোগীদের মধ্যে 3 জনের বয়স অনূর্ধ্ব 10 বছর, 7 জনের বয়স 10 থেকে 20 বছর, 10 জনের বয়স 21 থেকে 30 বছর, 8 জনের বয়স 31 থেকে 40 বছর এবং 41 থেকে 50 বছর এবং 4 জনের বয়স 50 বছরের ঊর্ধ্বে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় করোনায় সর্বোচ্চ মারা গেছে 16 জন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে 9 জন, রাজশাহীর 6 জন ও নওগাঁর 1 জন রোগী। রোগী বাড়ায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিতে পারে বলছেন চিকিৎসকরা। সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষের মধ্যে এখন পর্যন্ত কোনো সচেতনতা নেই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু ও রোগীর সংখ্যা। রোগীর চাপ সামলাতে এরই মধ্যে 30 জন চিকিৎসক চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আমরা এর আগে একদিন আমাদের 12 জন মারা গিয়েছিল, এটা আসলে এটাই হাইয়েস্ট এ পর্যন্ত। আমাদের ডাক্তার, নার্স যারা আছে সবাই অক্লান্ত পরিশ্রম করছে যাতে এইসব মৃত্যু থেকে আমরা কি বলবো, যাতে সবাইকে একটা ভালো আমরা এই বিপদ থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি মানতে উদাসীন বেশিরভাগ মানুষ। সর্বাত্মক লকডাউনের মধ্যে সড়কে ছোট যানবাহন ও মানুষের চাপ বেড়েছে। অন্যদিকে কমেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। বিশেষ প্রয়োজনে বের হয়েছে, আমাদের বের হয়ে তো আমরা কর্ম করি ভাটাতে, তো এই জন্য ওই ভাটায় টাকা আনতে যাব। আর কতদিন থাকবো এভাবে? ফসল পানির কারবার, কৃষকের ছেলে আমরা, বিচন ফেলবো, ধান লাগাইতে হবে বাবা। নওগাঁয় মাস্ক ছাড়াই চলাফেরা করছেন লোকজন। লকডাউনের মধ্যেও সড়কে রিকশা, ভ্যান, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেল চলছে আগের মতোই। করোনার সংক্রমণ বাড়তে থাকায় কুষ্টিয়া শহরে গণপরিবহনে তল্লাশি করা হচ্ছে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে চলাফেরা করতে দেওয়া হচ্ছে না কাউকে। আমরা এমনি 40 ডিগ্রি তাপমাত্রার পর থাকি, আমার করোনা হবে না। এদিকে করোনা মোকাবিলায় খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এবং রূপসা উপজেলায় 7 দিনের কঠোর বিধিনিষেধ চলছে। ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট, মার্কেট ও শপিং মল বন্ধ। তবে কাঁচা বাজার ও মুদি দোকান বিকেল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে। দোকানপাট বন্ধ করে করোনা কমানো যাবে না। সর্বপ্রথম মানুষের মধ্যে সবচেয়ে সচেতনতা, যেটা আমাদের মাস্ক পরতে হবে। মোংলায় 7 দফা বিধিনিষেধের সঙ্গে শুক্রবার জরুরি সেবা ও পণ্য পরিবহন ছাড়া সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি জানাতে এবার রাজশাহী ও বেনাপোল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীর করোনা পরিস্থিতি তো দেখা যাচ্ছে যে ভয়াবহ। 16 জন গত 24 ঘন্টায় মারা গেছেন। এই মুহূর্তে রাজশাহী মেডিকেলে কতজন চিকিৎসা নিচ্ছেন? সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা পর্যাপ্ত কিনা? এই মুহূর্তে রাজশাহী মেডিকেল হাসপাতালে
জন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী। তো হাসপাতালের যে আসন সংখ্যা সেইটি কিন্তু 232টি। আমরা জানি যে হাসপাতাল কর্তৃপক্ষ এর মধ্যে এক দফা মেডিকেলে করোনা চিকিৎসার জন্য যে বেড দরকার সেটি বাড়িয়েছে এবং তারা বলছে যে তাদের আরো 32টি বেড তারা প্রস্তুত করছে। সেক্ষেত্রে ওই ওয়ার্ডের কিছু রোগীকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করে সেইখানে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা আছে এবং সেটি কিন্তু আগামী 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। সেক্ষেত্রে বলা যায় যে হাসপাতালে 264 বেডের ব্যবস্থা তারা করছে। আর এই যে কয়দিন ধরে ক্রমাগত প্রতিদিন রোগী বাড়ার ক্ষেত্রে দেখছি যে হাসপাতালে চিকিৎসকের একটি সংকট কিন্তু দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা একটি চিকিৎসকদের যে গ্রুপ একটি ওয়ার্ডে মাত্র চিকিৎসা দিত, ওই গ্রুপটিকে এখন 3টি ওয়ার্ডে চিকিৎসা দিতে হচ্ছে। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরে 30 জন চিকিৎসকের চাহিদা দিয়ে একটি পত্র লিখেছিল। সেই পত্র অনুযায়ী রাজশাহী মেডিকেলের জন্য 15 জন চিকিৎসককে সেখানে সংযুক্ত করা হয়েছে। তবে এদের মধ্যে কয়েকজন যোগদান করলো, বাকি এখনো যে 10 জন বাকি আছে সেইটি কিন্তু আরো 2-3 দিন পর যোগদান করবে। মোট 15 জনকে এখানে পদায়ন করা হয়েছে। আর বলি যে হাসপাতালে করোনার চিত্র যদি বলি, রাজশাহী মেডিকেল কিন্তু আজকে 16 জন মারা গেছে। এই মৃত্যু কিন্তু এই পর্যন্ত করোনার মৃত্যু রাজশাহী মেডিকেল হাসপাতাল। আমরা জানি যে গত 30 মে 12 জন মারা গেছিল রাজশাহী মেডিকেল হাসপাতাল। তারপরে এইটি কিন্তু এই করোনাকালীন সময়ে সর্বোচ্চ মৃত্যু। আর যে করোনা বেড়ে যাওয়ার যে বিষয়টি আপনি বলছেন সেটি হলো যে নমুনা পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে সংক্রমণ হার কিন্তু 2 দিন ধরে কমছে। তবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বোধ সৃষ্টি না হয় হাসপাতালে কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু গত বৃহস্পতিবার থেকে রাজশাহীতে সন্ধ্যা 6টার পর সব ধরনের দোকানপাট, শপিং মল, যান চলাচল, জনসাধারণ চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে গতকালকে সন্ধ্যা থেকে জেলা প্রশাসক আব্দুল জলিলের নেতৃত্বে এই মোবাইল টিম নগরীর বিভিন্ন পয়েন্টে গেছে এবং সেখানে সাধারণ মানুষদেরকে জেল জরিমানা বোধ তারা করছে। আমরা দেখেছি যে যেহেতু 7টার পরে সরকারি যে নির্দেশনা আছে সেইটি না মানার কারণে 3 জন ব্যবসায়ীকে 50,000 টাকা করে জরিমানা সহ 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং জেলা প্রশাসন থেকে বলছে যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বোধ না সৃষ্টি হবে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাইনুল, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব বেনাপোলে, সেখানে আছেন সহকর্মী এম.এ. রহিম। রহিম, বেনাপোল দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের ডেল্টা পাওয়া যাচ্ছে করোনা পেশেন্ট। সেক্ষেত্রে বেনাপোল দিয়ে যে ট্রাক চালকরা ঢুকছে তারা স্বাস্থ্যবিধি কতটুকু মানছেন, সেখানে প্রশাসন তাদের নজরদারি কতটুকু রেখেছেন? আপনি জানেন দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল। এই বেনাপোল দিয়ে দেশের অন্যান্য সীমান্ত গত 26 এপ্রিল থেকে বন্ধ। পাসপোর্ট যাত্রী আসছে, অপরদিকে বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে, যেখানে বাংলাদেশ থেকে প্রতিদিন 2 শতাধিক পণ্যবাহী ট্রাক যেমন ভারতে যাচ্ছে, ভারত থেকেও প্রায় 250 থেকে 300 পণ্যবাহী ট্রাক বাংলাদেশে আসছে। তো জানেন যে দেশের বৃহৎ স্থল বন্দর হয় যেমন বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট যারা সুরক্ষা মেনেই বাণিজ্য করবেন, অর্থাৎ আমদানি রপ্তানি এখানে পণ্য লোড আনলোড সহ যাতায়াত করবে এমনকি অঙ্গীকার নিয়ে ব্যবসায়ীরা এখানে কাজ করছে। কিন্তু যশোর সহ বাংলাদেশের অন্যান্য সীমান্ত থেকে আমি যেটা বলবো যে বেনাপোল, সাতক্ষীরা, নাবান সব বন্দর এলাকাতে প্রশাসনের কঠোর নজরদারি এখানে বৃদ্ধি করা হয়েছে। এখানে গত 2 দিন ধরে ডিজিপি মোতায়েন করা হয়েছে, আর্ম পুলিশ মোতায়েন করা হয়েছে, এখানে আনসার মোতায়েন করা হয়েছে, থানা পুলিশ সহ বিভিন্ন এজেন্সি এখানে কাজ করছে। অর্থাৎ সেক্ষেত্রে কঠোর নজরদারি চললো যে ভারত থেকে যে ড্রাইভারগুলো আসছে এদেরকে যেমন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ ভারত থেকে যে ড্রাইভারগুলো এখানে আসছে এটা বিভিন্নভাবে লোকাল আইন নিচ্ছে। আপনাকে বলে রাখি যে দিনে মানে তারা বিভিন্ন ধরনের পরিবহনে বা বিভিন্ন জায়গায় থাকলেও তারা রাতে অবাধ নিচ্ছে। আমরা কাল রাত্রে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি বা বিভিন্ন জায়গায় তদারকি করেছি। আমরা যেটা দেখেছি যে 8টা সাড়ে 8টার পরে থানা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দোকানপাট বন্ধের ঘোষণা দেওয়া হল, অনেক দোকানপাট বন্ধ হয়ে যায়। কিন্তু সীমান্ত এলাকার কিছু চায়ের দোকান ও মুদিখানা দোকান খোলা থাকায় এই ভারত থেকে আসা যাত্রীরা তার কৌশলে সুযোগ পেতে তাদের সাথে মিশছে। অপরদিকে ভারত থেকে যে পাসপোর্ট যাত্রীরা বিভিন্ন কোয়ারেন্টাইনে থাকছে, রাত্রে আমরা দেখেছি তারা কোয়ারেন্টাইন থেকে নেমে স্থানীয়দের সাথে মিশছে, বা যেসব হোটেলে থাকছে হোটেল বা হোটেল মালিকরাও তারা বিভিন্নভাবে মিশছে। আপনি জানেন যে বেনাপোল বন্দর এলাকাতে যে দোকানগুলো আছে, গত 2 দিন আগে এখানে একটি নারী যে মুদি ব্যবসায়ী করতেন তিনি আক্রান্ত হয়েছেন, বা অনেক অসংখ্য মানুষের এই করোনা উপসর্গ দেখা দিয়েছে, যেটা গত 1 তারিখে প্রায় 10টি সাতক্ষীরা বেনাপোলে 10টি করোনা পজিটিভ দেখা দিয়েছে, যার মধ্যে ভারত থেকে যে পাসপোর্ট যাত্রী এসছে 5 জন ভারতীয় পাসপোর্ট যাত্রী। অর্থাৎ যত দিন যাচ্ছে যেমনটি বলছিলেন, সেক্ষেত্রে প্রশাসন কিন্তু বলেছিল যে ভারতীয় ট্রাক চালকদের কাছে বন্দর এলাকায় দোকানিরা যাতে কোনো ধরনের পণ্য বেচাকেনা না করে। এরপরও দেখা গেছে যে তারা পণ্য বিক্রি করছে তাদের কাছে। এ ব্যাপারে প্রশাসন কি বলছে?
এ ব্যাপারে বন্দর প্রশাসন তারা বারবার তাদের সাথে কথা বলেছি, বা বন্দর প্রশাসন তারা চেষ্টা করছে যে তাদের কথা যে ভারত থেকে যে পণ্যবাহী ট্রাকগুলো আসছে সেই ট্রাকে স্প্রে করা হবে বা তাদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে বা মাস্ক দেওয়া হবে, কিন্তু তাদের মুখেই এটা সীমাবদ্ধ। আমরা তেমন দেখিনি, কারণ তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছে যে বেনাপোল বন্দরে প্রায় 7,000 ঊর্ধ্বে মানুষ এই বন্দরের সাথে সম্পর্কযুক্ত। সেই সূত্রে আমাদের একার পক্ষে এগুলো পরিচালনা করা সম্ভব নয়। ওই কারণেই সিঅ্যান্ডএফ, ট্রান্সপোর্ট, স্টাফ অ্যাসোসিয়েশন সব বিভিন্ন এজেন্সিকে তারা দায়িত্ব দিয়েছেন সেই কাজগুলো করার জন্য। কিন্তু আমরা দেখেছি, তবে আমাদের যশোরের নাভারণ সার্কেল ও সারসা থানা পুলিশের, বেনাপোল থানা পুলিশ মানুষকে গণসচেতনতায় বিভিন্ন মাস্ক বিতরণ করছে, তারা সচেতনতা বাড়াইছে। বা আমরা কালকে দেখেছি যে এখন পৌর প্রশাসন বা উপজেলা প্রশাসন পক্ষ থেকে গণসচেতনতা বাড়াচ্ছে। কিন্তু বিজেপি কিছুটা কালকে থেকে কঠোর অবস্থানে থাকায় ভারত থেকে যে ড্রাইভারগুলো বিভিন্নভাবে স্থানীয়দের সাথে মিশছিল সেটা রোধ হয়েছে। কিন্তু তারপরেও আমরা ভারতীয়দের সাথে কথা বলেছি, তারা ড্রাইভার তারা এসছে, তারা যেটা বলতে চেয়েছে যে আমরা যেহেতু ওখান থেকে করোনার টিকা নিয়ে এসেছি আর আমরা এখানে এসে আমাদের খাদ্যের সমস্যা, আমাদের বাথরুমের সমস্যা, আমরা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার সমস্যা, সেক্ষেত্রে যদি আমাদের বিভিন্ন যেতে দেওয়া হচ্ছে না, মানবিক বিষয়টি তারা দেখার জন্য আহ্বান করেছে। তবে প্রশাসন তারা চেষ্টা করছে করোনা সুরক্ষা মেনেই আমদানি রপ্তানি বাণিজ্য সহ কাজ স্বাভাবিক থাকা তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু ভারতীয় ড্রাইভারদের যেন রোধ করা কোনো মতেই সম্ভব হচ্ছে না। আরো নজরদারি রাজশাহী এবং বেনাপোল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়ছে করোনার সংক্রমণ, উপেক্ষিত হচ্ছে সরকারি নির্দেশনা। এবারে সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, সাতক্ষীরায় এই পর্যন্ত সার্বিক পরিস্থিতির বিষয়ে কি জানতে পারলেন? করোনা মোকাবিলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? এবং আরেকটি বিষয় জানতে চাই যে হাসপাতালে কি চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে কি? দেখুন, সাতক্ষীরাতে যখন করোনা সংক্রমণ প্রথম ধরা পড়ে তখন সাতক্ষীরা ছিল ৬২তম জেলা, অর্থাৎ অনেক পরে গিয়ে সাতক্ষীরাতে আসলে করোনার সংক্রমণটা ধরা পড়েছে। এবং ঈদের আগেও সাতক্ষীরাতে করোনা সংক্রমণ তেমন একটা ছিল না, সেটি শতাংশের হারে ছিল মাত্র 14%। 20 দিনের ব্যবধানে এই সাতক্ষীরাতে 40% রোগী বেড়েছে। এবং আজকে আমাদের কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে যে 94 জনের নমুনা পরীক্ষা করে 49 জনের করোনা শনাক্ত করা হয়েছে। এবং সেটি যদি শতাংশের হারে বলি সেটি 53%। অর্থাৎ গত কয়েকদিন ধরেই সাতক্ষীরাতে যে পরিমাণে করোনার রোগী বাড়ছে সেই সাথে সাথে হাসপাতালগুলোতেও রোগী বাড়ছে। এখানে কিন্তু সাতক্ষীরা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এটি আগে ছিল ডেডিকেটেড করোনা হাসপাতাল, কিন্তু যেহেতু নন কোভিড রোগীদের চিকিৎসা সমস্যা হচ্ছিল, পরে গিয়ে এটিকে আসলে নন কোভিড এবং কোভিড দুটি করা হয়েছে। এই যে হাসপাতালটি, এই হাসপাতালে 100টি বেড ছিল, কিন্তু 100 বেডে আর কোনো রকম কোনো জায়গা তারা দিতে পারছিল না, যে কারণে সদর হাসপাতাল, যেখানে কোনো কোভিড ইউনিট ছিল না, এই মুহূর্তে সেখানে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং সদর হাসপাতালে যেখানে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে আমরা দেখেছি নার্স, ডাক্তার এবং ওয়ার্ড বয়ের সংকট রয়েছে। আমরা আজকে দেখেছি যে জায়গাটিতে কোভিড ইউনিট করা হয়েছে সেখানে রোগীর চিকিৎসা দিচ্ছেন বা রোগীর চিকিৎসায় সহায়তা করছেন রোগীর স্বজনরাই। রোগীকে অক্সিজেন তারা দিচ্ছেন বা তার সেবাটি করছেন, এবং সেই যে রোগীর স্বজনরা সেখানে কাজ করছেন তারাই কিন্তু আবার পুরো হাসপাতালটি ঘুরছেন, হাসপাতালের বাইরে ওষুধ আনতে যাচ্ছেন, বাইরে গিয়ে খাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে সেটি কিন্তু আসলে একটি অরক্ষিত অবস্থায় আছে, এবং সেখানেও কিন্তু করোনা সংক্রমণের যে একটি ঝুঁকি সেটিও তৈরি হয়েছে। এবং আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পুরো সাতক্ষীরাতে এখন 10 জনের মতো চিকিৎসক সংকট, 30 জনের মতো নার্স সংকট এবং 30 জনের মতো ওয়ার্ড বয় সংকট। যদি এটি হয় তাহলে তারা এই যে চিকিৎসা সেবাটি সেটি আরও ভালোভাবে একটু দিতে পারবেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সাতক্ষীরাতে যখন রোগীর বাড়ছে তখন কিন্তু আইসিইউর সংকট দেখা দিচ্ছে। পুরো সাতক্ষীরাতে সাতক্ষীরা মেডিকেল কলেজের হাসপাতালে 8টি আইসিইউ বেড রয়েছে, সেখানে ভেন্টিলেশন আছে। এই 8টি আইসিইউ বেডই কিন্তু এখন পরিপূর্ণ, কোনো আইসিইউ বেড খালি নেই। অর্থাৎ এই মুহূর্তে কোনো মুমূর্ষু রোগীর যদি আইসিইউ প্রয়োজন হচ্ছে তাকে কিন্তু আইসিইউ সাপোর্ট দিতে পারছে না, এবং শুধুমাত্র সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট রয়েছে
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে, সদর হাসপাতাল যেখানে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু সেন্ট্রাল অক্সিজেন সাপোর্ট নেই, সেখানে সিলিন্ডারে করে রোগীর অক্সিজেন দেওয়া হচ্ছে এবং একটি সিলিন্ডার খুব দ্রুত সময়ে শেষ হয়ে যাচ্ছে। এবং এখানে আরও বেশি সংকট যেটি হচ্ছে যে সেই সিলিন্ডারটি অক্সিজেন নিয়ে আসতে গেলে 68 কিলোমিটার দূরে যশোরে যেতে হচ্ছে। তার মানে আপনি পরিস্থিতিটা আসলে বুঝতে পারছেন যে যশোরে করোনার সংক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, চিকিৎসায় নানা ধরনের অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করছি। নার্স সংকট রয়েছে, চিকিৎসক সংকট রয়েছে, অক্সিজেন সংকট রয়েছে, হাসপাতালে এই মুহূর্তে কেউ বেড পাচ্ছে না। যদি অক্সিজেন সাপোর্ট কারোর দরকার না হয় তাকে আসলে চিকিৎসকরা হাসপাতালে জায়গা দিতে পারছেন না, তাকে বাসায় চিকিৎসা নিতে বলছেন। অর্থাৎ আজকেও কিন্তু সাতক্ষীরাতে 2 জন রোগী মারা গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে পরিস্থিতি দিন যত যাচ্ছে সাতক্ষীরার পরিস্থিতি আসলে ততটা ভয়াবহ হয়ে উঠছে। এবং এই করোনা সংক্রমণটা কেন বাড়লো এটা নিয়ে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে ঈদের সময়টিতে এবং ঈদের আগে এবং ঈদের পরে সাতক্ষীরাতে প্রচুর মানুষ বা জনসমাগম হয়েছে এবং যে বর্ডার যে এলাকাগুলো ছিল সেই বর্ডার এলাকা দিয়ে আসলে অনেকে পারাপার হয়েছে এবং প্রশাসনের যে নজরদারিটি আসলে থাকার কথা ছিল লকডাউনের মধ্যে করোনা সংক্রমণ প্রতিরোধে, সেই ধরনের কোনো ব্যবস্থাও কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি, যে কারণে সাতক্ষীরার এখন এই পরিস্থিতি হচ্ছে। এবং চিকিৎসকরা বলছেন এটি যদি প্রশাসন কঠোরভাবে নজরদারি না করে, কালকে থেকে যেহেতু লকডাউন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এই করোনা সংক্রমণের হার এটি আরও বেড়ে যেতে পারে। এবং যদি আরও বেড়ে যায়, অর্থাৎ এখন 53% আছে, এটি যদি 60% বা 70% হয়ে যায় তাহলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা এখন তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আরও বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তখন আসলে রোগী যে মৃত্যুর যে আশঙ্কা সেটিও তারা করছেন, যেহেতু পুরো সাতক্ষীরাতে কিন্তু আর কোনো আইসিইউ খালি নেই। এরই মধ্যে তারা প্রায় 5টি বেসরকারি হাসপাতাল কোভিড চিকিৎসার একটি ব্যবস্থা করেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে যেটি আসলে বলা হয়েছে যে আগামীকাল থেকে যেহেতু লকডাউন দেওয়া হয়েছে, আগামীকাল থেকে তারা কঠোর অবস্থানে যাবে যাতে করোনা সংক্রমণটা আর বাড়তে না পারে। তো সাতক্ষীরা থেকে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। সাতক্ষীরার করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। বাজেটে জনস্বার্থের প্রতিফলন ঘটেনি, এটি দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার বাজেট বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই বক্তব্য প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি অন্ধ বিদ্বেষ প্রসূত হয়ে প্রস্তাবিত বাজেটের সমালোচনা করছে। রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে পাল্টাপাল্টি এসব কথা বলেন তারা। আপনি বাজেট উপস্থাপনের বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ হয় 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট। টানা 13 বারের মতো দেশের বাজেট প্রস্তাব করে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের ইতিহাসের সর্ববৃহৎ 6,03,681 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে জনগণের সাথে ভাওতাবাজি বলে দাবি করেন। শুক্রবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনা থাকলেও বাজেটে জনস্বার্থের কোনো প্রতিফলন ঘটেনি। জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর ভিত্তিতে বাংলাদেশ শিরোনামে প্রস্তাবিত বাজেটের প্রতিপাদ্য শব্দমালার মাঝেই এবারের বাজেটের ভাওতাবাজি পরিষ্কার। মহামারীকালে মানুষের জীবন জীবিকার স্বাভাবিক গতি ফিরে পেতে বেঁচে থাকার নিশ্চয়তা চলমান স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণের জন্য 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ। ইহা একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কাগজে বাজেট ছাড়া কিছুই নয়। তবে বিএনপির এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন টানা 13 বছর ধরে সরকারের উন্নয়নমুখী বাজেট দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। এবারের বাজেট বাস্তবভিত্তিক ও সময়োপযোগী হয় নানা মহলে প্রশংসা পেয়েছে বলেও দাবি করেন তিনি। অন্ধ বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি হচ্ছে বিএনপির বাজেট সমালোচনা। ভালো কিছু চোখে দেখে না, দিনের আলোতে তারা রাতের অন্ধকার দেখতে পায়, তারা পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যার অন্ধকার দেখে। তারা হচ্ছে সেই দল
স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, বিএনপির এমন দাবি নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারীর কারণে সরকার স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়েছে। গতবারের মতো এবারও বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে বলে জানান ওবায়দুল কাদের। মাথাপিছু আয় কেমন করে হলো? ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ কঠিন হবে বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুক্রবার সকালে বাজেট নিয়ে এই প্রতিক্রিয়া জানায় বেসরকারি গবেষণা সংস্থাটি। এবারের বাজেটে ঘাটতি রয়েছে, তা পূরণে পুরোটাই বিদেশি সহায়তার উপর নির্ভর করতে হবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাজেটে যে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে তা কিভাবে অর্জন করা হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই। সরকারি বিনিয়োগ এবং জিডিপি রেশিও ৮.১% ধরা হয়েছে, যা কিনা চলতি অর্থবছরের চেয়ে কিছুটা কম। অন্যদিকে করোনাকালে ব্যক্তিখাতের বিনিয়োগ কিভাবে বাড়বে সেক্ষেত্রেও কোনো পরিকল্পনা বা দিক নির্দেশনা নেই। মূল্যস্ফীতি নিম্নমুখী থাকবে বলে প্রাক্কলন করা হয়েছে প্রস্তাবিত বাজেটে, যদিও বর্তমানে খাদ্যপণ্যের দাম বেশি। সামষ্টিক অর্থনীতির যে কাঠামো সেটি দেখি এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এটির সাথে তুলনা করি, তাহলে দেখব যে বেশ কিছু ক্ষেত্রেই বাজেটারি কাঠামো মধ্যে যে সমস্ত সংখ্যাগুলি দেখা হয়েছে সামষ্টিক অর্থনৈতিক ক্ষেত্রে, সেগুলো কিন্তু অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে সংখ্যাগুলি আছে তার চাইতে বেশি, শুধুমাত্র জিডিপি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি ছাড়া। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে আমাদের কাছে মনে হয়েছে যে সামষ্টিক অর্থনীতির যে কাঠামো সেটা কিন্তু বাস্তবতার চাইতে অনেক দূরে রয়েছে। বিএনপি ও সিপিডির বাজেট নিয়ে সমালোচনা সেখানে বুলি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সেই সঙ্গে সিপিডিকে বাজেট নিয়ে আরও বিশ্লেষণের পর মন্তব্য করার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী। বাস্তবায়নের হার হচ্ছে 95%, কোনো বছর 98% বাজেট বাস্তবায়িত হয়। এই সিপিডি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপির নেতারা আরও অন্যান্যরা যে বক্তব্যগুলো রাখছেন, আপনারা দেখেন গত 5 বছর 10 বছরের পত্রিকা উল্টিয়ে দেখেন একই ধরনের বক্তব্য, যেন মনে হয় কাকাতুয়ার শেখানো বলি। 2021-22 অর্থবছরের বাজেটে পুঁজি বাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর 2.5% কমানো হয়েছে। কর্পোরেট কর কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী সহ অর্থনীতিবিদরা। এছাড়াও নতুন বাজেটে ঢালাওভাবে না হলেও সীমিত পরিসরে থাকছে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ। করোনাকে বিবেচনায় রেখেই নতুন অর্থ বছরের বাজেটে অর্থনৈতিক কর্মকাণ্ড সাজানো হয়েছে। বেসরকারি খাতকে উৎসাহিত করতে এবারের বাজেটে শেয়ার বাজারের তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার কমানো হয়েছে 2.5%। বাজেটে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর হার কমিয়ে 22.5% করার প্রস্তাবনা দেয়া হয়েছে এবং অতালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য কর হার কমিয়ে প্রস্তাবনা করা হয়েছে 30 ভাগে নামিয়ে আনার। প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া। কর্পোরেট কর হার কমিয়ে আনার বিষয়ে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলছেন, এতে করোনাকালে ব্যবসায়িক আস্থা ফিরে আসবে এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। 2021-22 অর্থ বছরের জন্য 2.5% কমে আসবে, 2022-23 অর্থ বছরের জন্য 2.5% কমে আসবে এবং 2023-24 অর্থ বছরের জন্য 2.5% কমে আসবে। পর্যায়ক্রমে যদি সেটা হয় তাহলে 3 বছর পরে আমাদের কর্পোরেট ট্যাক্স দাঁড়াবে 25%, যেটা আমরা মনে করি যে রিজিওনাল কম্পিটিশন তৈরি করার জন্য আমাদের এই করটা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করবে। পুনরুদ্ধারের জন্য সরকার যে বাজেটটা এবার প্রস্তাব করেছে সেটা তারা যথেষ্ট সচেতন হয়ে ইমপ্লিমেন্টেশনের দিকে নজর দিবে। কর্পোরেট হার কমানো এটা আমি মনে করি যে একটা যুক্তিসঙ্গত পদক্ষেপ। এটা 1 বছরে হবে না, এটা আস্তে আস্তে কমিয়ে আমাদের হয়তো 25% দিকে নিয়ে যাওয়াটা আমি মনে করি আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশকে একটা অ্যালাইন করতে হবে সেইভাবে। সেই দিক থেকে এটা গ্রহণযোগ্য। তবে বেআইনিভাবে অর্জিত অর্থ বৈধ করার বিপক্ষে বিশ্লেষকরা। পৃথিবীর সব দেশেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়, কিন্তু কিভাবে করা হয়? প্রথমত হলো যে টাকার ট্যাক্স প্রদেয় হবে 30% হারে, সেই 30% দিতে হবে। তারপরে ইন্টারেস্ট যে কয় বছরের জন্য কালো টাকা সাদা করা হয় না সেই ইন্টারেস্টটা দিতে হবে। তারপরে কিছু ফাইন দিতে হবে, তারপরে সাদা করতে দেওয়া হবে। আমরা কি করছি? আমরা বলছি 30% দিতে হবে না, ফাইন দিতে হবে না, ইন্টারেস্ট দিতে হবে না, শুধু 10% দিয়ে দাও। এইভাবে তো পৃথিবীর কোনো দেশে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। বাজেটের সুষ্ঠু বাস্তবায়ন এবং রাজস্ব আহরণ বাড়াতে কর ফাঁকি বন্ধ করার পাশাপাশি অর্থ পাচার রোধ করার উপর গুরুত্ব আরোপ করছেন অর্থনীতিবিদরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
রাজধানী বাজারে বেড়েছে আটা ও ময়দার দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 5 টাকা করে। বেড়েছে ডিম ও মুরগির দাম, স্বস্তি নেই ভোজ্য তেলে। তবে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। বাজেট ঘোষণার পর প্রথম ছুটির দিন। রাজধানী কাঁচাবাজারে ক্রেতার নজর নিত্যপণ্যের দামে। বাজেটে চাল, আটা, ময়দা, তেলে নতুন শুল্ক আরোপ না করা হলেও বেড়েছে দাম। সপ্তাহের ব্যবধানে আটা ও ময়দা কেজিতে বেড়েছে 5 টাকা করে। আটা 40 টাকা আর ময়দার কেজি 45 টাকার বেশি। টিসিবির হিসাবে যা গত বছরের একই সময়ের চেয়ে 4.5% বেশি। আমাদের খরচটা বেশি করে জায়গা, তারপরে বর্তমানে যে অবস্থা, দেশের যে অবস্থা, এই অবস্থায় যে জিনিসের দাম বাড়তেই থাকে, কমতেছে না। কাস্টমারকে বোঝানো আমাদের সাধ্য বাইরে চলে যায়, তো কি করবো, অনেক সময় বুঝাই শোনা কেউ নেয় কেউ নেয় না, এরকম অবস্থা। ভোজ্য তেল আমদানিতে শুল্ক না কমানোই সুখবর নেই সয়াবিন তেলের দামেও। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে হচ্ছে 147 থেকে 150 টাকায়। এদিকে বাজেটে পোল্ট্রি ফিডের কাঁচামাল আমদানিতে শুল্ক কমালেও বাজারে এখনও এর প্রভাব পড়েনি। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা আর সোনালী জাতের মুরগির কেজি 260 টাকা। ডজন প্রতি ফার্মের ডিম 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 105 টাকায়। বাজেটটা গণমুখী হয় নাই, জনগণের জন্য যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় না। বাজেটের পর আবার বাড়তি, এটা আসলে সাধারণ জনগণের জন্য বা বিশেষ করে যারা স্টুডেন্ট বা মেসে থাকে তাদের জন্য আসলে বিশাল একটা বার্ডেন। তবে স্থিতিশীল আছে চালের দাম। মোটা চাল বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজিতে। মিনিকেট নামের চালের কেজি 60 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। ঢাকা 14 আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন চান অন্তত 60 জন। বিস্মিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। খুলনার কয়রায় বাড়িঘর রক্ষায় নিজেরাই বাঁধ মেরামত করছেন পানিবন্দী মানুষ। সহায়তা করছে পানি উন্নয়ন বোর্ড। অনলাইন বিনোদন ভিত্তিক অ্যাপ টিকটকের আড়ালে অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়াচ্ছে তরুণ প্রজন্ম। ঘটছে নারী পাচার, মাদক ব্যবসা ও ধর্ষণের মতো ঘটনা। সুস্থ ধারা বিনোদনের সুযোগ না থাকায় তরুণ প্রজন্ম সাইবার দুনিয়ায় আকৃষ্ট হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাই এসব অ্যাপ আইন করে নিষিদ্ধ করার পরামর্শ তাদের। সম্প্রতি রাজধানীর এক তরুণীকে প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের পর নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশের তদন্তে এ ঘটনার মূল হোতা হিসেবে উঠে আসে টিকটক হৃদয় বাবুর নাম। সস্তা খ্যাতি, সহজে অর্থ উপার্জনের পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে কিছু টিকটকার। কিশোর গ্যাং তৈরি করে জড়িয়ে পড়ছে মাদক ব্যবসা, নারী নির্যাতন, ধর্ষণ ও মানব পাচারের মতো ভয়ানক অপরাধে। ড্রাগ বলি কিংবা এটার মধ্যে দিয়ে নারী পাচার বা অন্য ধরনের পাচারের যে কোনো ট্রাফিকিংয়ের একটা সুবিধা এটার মধ্যে দিয়ে আছে। মানুষকে অ্যাট্রাক্ট করে তাকে যে কোনোভাবে তার যে এক ধরনের সদিচ্ছা, স্বপ্ন দেখার সদিচ্ছা বা তার মধ্যে যে ফ্যান্টাসি, সেটাকে পুঁজি করে তারা এই জিনিসগুলো করছে। আইন অবশ্যই প্রয়োগ করে বন্ধ করতে হবে যদি এর সিরিয়াস নেগেটিভ এফেক্ট থাকে। সহজে আয় করার সুযোগের প্রলোভন দেখিয়ে তরুণ তরুণীদের ফেসবুক গ্রুপে যুক্ত করছে সংঘবদ্ধ চক্র। পরে পার্লার, সুপার শপ কিংবা বড় শপিং মলে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা হচ্ছে বিভিন্ন দেশে। ভার্চুয়াল লেভেলে যত বাচ্চাদের কম করা যায়, কারণ এটা শুধুমাত্র একটা ফ্যান্টাসি তৈরি করে, একটা স্বপ্ন জগতের সাথে তৈরি করে, সেটার সাথে আমার রিয়েলিটির কোনো সম্পর্ক নাই। আজকাল যে এই ব্যাপারগুলো আমি বলবো অবশ্যই খুব বোঝার ব্যাপার আছে সরকারের এবং রাষ্ট্রের যে নীতি নির্ধারকের জায়গা আছেন আর কি। আমি বলবো যেটাতে অত সময় কালক্ষেপণ করারও আমাদের অতটা সুযোগ নাই। 2019 সালে দেশে টিকটক বন্ধ করা হলেও অ্যাপটির কর্তৃপক্ষের অনুরোধে ওই বছরই তা আবারও চালু করা হয়। তবে টিকটকের নেতিবাচক সামাজিক প্রভাব এড়াতে অবিলম্বে অ্যাপটি নিষিদ্ধের তাগিদ বিশ্লেষকদের। এই জাতীয় বেদনাদায়ক ঘটনাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে রিপোর্ট করি, তখন এটা এক পর্যায়ে সিদ্ধান্ত হবে যে এগুলিকে নিষিদ্ধ করাই উচিত। তবে আমি বোধ করি এগুলো যেহেতু সত্যের বিকৃতি ঘটায়, এগুলোর ব্যবহার না থাকাই উচিত। সামাজিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে ভারত ও পাকিস্তানে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে টিকটকের কার্যক্রম। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কে হবেন ঢাকা 14 আসনে নৌকার প্রার্থী?
মনোনয়ন পেতে মাঠে আছেন অন্তত 60 জন। এই তালিকায় আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক থেকে শুরু করে আছেন SM মান্নান কোচি, মাইনুল হোসেন খান নিখিল, সাবিনা আক্তার তুহিন, এমনকি অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও। এই অবস্থায় বিস্মিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়রায় বাঁধ ভেঙে তলিয়ে যায় অন্তত 30টি। বিএনপি নেত্রী খালেদা জিয়ার ফুসফুসে এখন কোনো সংক্রমণ না থাকলেও কিডনি ও হার্টে কিছুটা সমস্যা রয়ে গেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিসিইউ থেকে কেবিনে নেওয়া হলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানান মির্জা ফখরুল। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, এভার কেয়ার হাসপাতালের বিশেষ কেবিনে এখন চিকিৎসা চলছে খালেদা জিয়ার। গেল 11 এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার পর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে 27 এপ্রিল নেওয়া হয় রাজধানীর হাসপাতালে। শ্বাসকষ্ট দেখা দিলে 3 মে কেবিন থেকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয় তাকে। অবস্থার কিছুটা উন্নতি হলে 1 মাস পর বৃহস্পতিবার বিকেলে আবারও স্থানান্তর করা হয় কেবিনে। 10 সদস্যের মেডিকেল বোর্ডের পাশাপাশি বিদেশি চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। তার হার্ট, কিডনি, লাংস এই তিনটা কিন্তু তার ঝুঁকির মধ্যে আছে। যদিও লাংসে এখন তার কোনো সংক্রমণ নেই বা সেই ধরনের কোনো আপনার ইনফেকশনও নেই, কিন্তু হার্ট তার এখনও সমস্যা আছে আর কিডনিতেও সমস্যা আছে, তার ক্রিয়েটিনিনটা এখনও হাই। কে হবেন ঢাকা 14 আসনে নৌকার প্রার্থী? মনোনয়ন পেতে মাঠে আছেন অন্তত 60 জন। এই তালিকায় আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক থেকে শুরু করে আছেন SM মান্নান কোচি, মাইনুল হোসেন খান নিখিল, সাবিনা আক্তার তুহিন, এমনকি অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও। এই অবস্থায় বিস্মিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ভোট ঘনিয়ে আসার বার্তা দিচ্ছে মিরপুর 1 নম্বরের গোল চত্বর। শুধু এখানেই নয়, ঢাকা 14 আসন জুড়েই মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন। মিরপুর, গাবতলী, শাহালী, দারুসালাম, রূপনগর থানার আংশিক এবং সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন নিয়েই এই আসন। নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে স্থানীয় রাজনীতিও। ওয়ার্ডে ওয়ার্ডে এখন করোনা সচেতনতা ও আওয়ামী লীগের বর্ধিত সভা। তাতে যোগ দিয়ে অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকেরা। 60 থেকে 70 জন মনোনয়ন প্রত্যাশী মাঠে থাকলেও আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা চাইছেন এমন প্রার্থী যিনি গাবতলীর মতো ঢাকার প্রবেশদ্বারে যে কোনো সংকট মোকাবিলা করতে পারেন। সহযোগী সংগঠনের নেতা থেকে শুরু করে নৌকার টিকিট পেতে মাঠে আছেন মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আমার ব্যক্তির জন্য নয়, দলের জন্যই, নৌকার জন্যই আমরা সাংগঠনিক কার্যক্রম ইতিমধ্যেই আমরা শুরু করেছি। সকলেই প্রস্তুত রয়েছে নির্বাচন করার জন্য। সততাই শক্তি, মানবতায় মুক্তি, এই আদর্শটি, এই স্লোগানটি যার বুকে যিনি ধারণ করেছেন, তিনি যেন এই এলাকার মানুষের সেবক হিসাবে আসেন। সঠিক তথ্য আমার প্রিয় নেত্রীর হাতে পৌঁছে, তাহলে আমি বিশ্বাস করি যে আমাকে নেত্রী এখানে মানুষের সেবক হিসাবে পাঠাতে পারেন। টানা 3 বারের এমপি আসলামুল হকের মৃত্যুতে শূন্য হয় আসনটি। তার স্ত্রী মাকসুদা হক যেমন চান স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে, তেমনি জোরে সোরেই মাঠে আছেন আসলামুলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সাবিনা আক্তার তুহিনও। পোস্টার করে পরিচিতি পাওয়ার চেষ্টা করে, তো আমি ওগুলো না বলি ভাই পোস্টার দেখি এর পরিচিতি, আমি নিজেই তো পোস্টার, আমি প্রত্যেকটা ঘরে আমি পৌঁছেছি, আমি প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমি পোস্টার এঁকে ফেলেছি। তো আমার বিশ্বাস প্রধানমন্ত্রী মাঠ থেকে আমাকে সংসদে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন, সেই জায়গাটায় যোগ্য মনে করেন, তাহলে আমি আমার এই রাজনীতির মাঠে এসে আমার স্বামীর যে অসমাপ্ত কাজগুলা আমি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। নিজের যোগ্যতা অবস্থান বিবেচনা না করে এত নেতাকর্মীর মনোনয়ন চাওয়াকে সাংগঠনিক শৃঙ্খলার অভাব মনে করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। 50 জন, 60 জন,
একটি আসন থেকে মনোনয়ন চাওয়ার অর্থই হচ্ছে যে ওই এলাকায় সাংগঠনিক দুর্বলতাটাই বেশি প্রকাশ পায়, যেটা সংগঠনের জন্য খুব সুখকর নয়। এটা খুবই আমার কাছে মনে হয়েছে হতাশাজনক। একসময় বিএনপি রাজনীতি করা এখলাস মোল্লা এবং অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও চান ঢাকা 14ই নৌকার প্রার্থী হতে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার কয়রায় ঘরবাড়ি রক্ষায় কারো মুখাপেক্ষী না হয়ে বাঁধ মেরামতের দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছে পানিবন্দী মানুষ। এ কাজে স্থানীয়দের মেরামত সামগ্রী সরবরাহ ও অন্যান্য সহায়তা দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়রায় বাঁধ ভেঙে তলিয়ে যায় অন্তত ৩০টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে ২০,০০০-এর বেশি মানুষ। তলিয়ে যায় মাছের ঘের ও ফসল। এখনও জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এ পরিস্থিতিতে সব হারিয়ে নিঃস্ব মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে না গিয়ে নিজেরাই শুরু করেছেন বাঁধ নির্মাণ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধের ভাঙা স্থান মেরামত করে চেষ্টা চালাচ্ছেন জীবন জীবিকা রক্ষার। এখানে আমরা পানি বন্দী রয়েছি, যে কারণে আমাদের স্বেচ্ছায় এখানে বাদ দিতে হচ্ছে আমাদের নিজেদের বাঁচার তাগিদে। আমাদের যে বসবাসের যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়ি বাঁচানোর জন্যই আমরা মূলত এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণ করতে এসেছি। নিজেকে এবং কয়রাবাসীকে সেভ করার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে এই বাঁধ দিচ্ছি। আমরা বাঁধ মেরামতের জন্য স্থানীয়দের সব ধরনের সামগ্রী সরবরাহ করছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত মেরামত কাজ শেষ করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। আমাদের কাজগুলো সব চলমান ছিল, হঠাৎ করে ঘূর্ণিঝড় ইয়াস আসার কারণে আমাদেরকে এই দুর্যোগের মধ্যে পড়তে হয়েছে। বাঁধ মেরামত করা হচ্ছে, সেসব জায়গায় আমরা যত ধরনের লজিস্টিক সাপোর্ট, সিনথেটিক ব্যাগ, জিও ব্যাগ, বাঁশ, বল্লি, সেগুলো সরবরাহ আমাদের অফিসিয়াল ভাবে করা হচ্ছে স্থানীয় লোকের সহযোগিতায়। এগুলো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা এগুলো কাজ বাস্তবায়ন করছি। সংকট মোকাবিলায় স্থানীয়দের এ ধরনের উদ্যোগ উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। ত্রিপুরার আমি কোথাও দেখি নাই যে মানুষরা এতটা সংগঠিত হয়ে নিজেদের সমস্যা মোকাবিলা করার জন্য ওনারা ঝাঁপিয়ে পড়েন। এটা তো অভূতপূর্ব ঘটনা, এটা তো অবশ্যই উৎসাহব্যঞ্জক। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়রায় ৫ ইউনিয়নের বেড়িবাঁধের ১২টি স্থানে ভাঙন দেখা দেয়। এর মধ্যে ১১টি স্থানেই স্বেচ্ছাশ্রমে মেরামত করেছেন ক্ষতিগ্রস্তরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সপ্তাহে দেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আগামী ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হতে পারে। উপকূলের দিকে এগিয়ে আসছে মৌসুমী বায়ু তথা বর্ষা, ফলে শুরু হয়েছে নিয়মিত বৃষ্টি। বৃহস্পতিবার বিভিন্ন জেলায় হয়েছে ভারী বর্ষণ। একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে আসাম অতিক্রম করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। অপর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলছে আবহাওয়া অফিস। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিস্তার লাভ করবে তার আগ মুহূর্তে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণটা একটু বেশি হওয়াতে মানুষের শরীরে অস্বস্তির পরিমাণটা একটু বৃদ্ধি পেয়েছে। ৬ থেকে ৭ দিনের মধ্যে বাংলাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিস্তার লাভ করবে এবং তখন দেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে, যেটাকে আমরা বর্ষাকাল বলি। আগামী ৪৮ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকার সম্ভাবনা, তবে সারা দেশেই বিচ্ছিন্নভাবে ২-১টা সময়ের জন্য হয়তো বৃষ্টিপাত থাকবে, কিন্তু দেশের পূর্বাঞ্চলে বেশি থাকার সম্ভাবনা, অর্থাৎ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এই অঞ্চলে এই বিভাগগুলোতে বৃষ্টিপাতের একটু পরিমাণটা বেশি থাকবে। বৃহস্পতিবার সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে হাতিয়ায় ১৩৪ মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোয় ৭০ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের মাধ্যমে বিতরণ জানালো হোয়াইট হাউস। এবং কান উৎসবে মনোনয়ন পেল নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর সিনেমা।
উৎসবের ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি চলচ্চিত্র। সমাজসেবা অধিদপ্তরের অধীনে দেশে সরকারি শিশু পরিবার ও ছোট মণিনিবাস রয়েছে 85টি। এখানে জায়গা হয় 5 থেকে 9 বছর বয়সী এতিম, প্রতিবন্ধিত্বের শিকার, ঠিকানাহীন ও পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া শিশুদের। সাজাপ্রাপ্ত নারীবন্দীদের সন্তানেরাও থাকেন এখানে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব শিশু নিবাসের নানা অনিয়মের চিত্র। গাইবান্ধা শিশু পরিবার বা নিবাস এটি। তবে এখানে বহিরাগতদের আসা যাওয়া নিয়মিত ঘটনা। রাত বাড়ার সাথে সাথে কম্পাউন্ডের পুকুর পাড়ে বসে মাদকের আড্ডা। মাদকাসক্তদের বিরুদ্ধে শিশু নির্যাতনেরও অভিযোগ আছে। রুমে এসে ঢুকছিল। রুমেও আসতো, কি করতো রুমে এসে? রুমে এসে নেশা করছিল। প্রতি মাসে শিশু প্রতি সরকারের বরাদ্দ ৩৫০০ টাকা করে। দেশের অন্য শিশু পরিবারগুলোতে খাবারে দিনে ১০০ থেকে ১২০ গ্রাম আমিষ দেওয়া হলেও গাইবান্ধায় দেওয়া হয় ৮০ গ্রাম করে। তবে শিশু পরিবারে বহিরাগত প্রবেশ এবং তাদের খাবার নিয়ে অনিয়মের বিষয়ে কিছুই জানেন না গাইবান্ধা জেলা প্রশাসক। বললেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ওদেরকে আমরা সবকিছু সুবিধা, এখন থাকা খাওয়া থেকে শুরু করে লেখাপড়া সমস্ত কিছু দায়িত্ব সরকার নিয়েছে এবং বহিরাগত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কুষ্টিয়ায় দেশের অন্যতম বালিকা শিশু নিবাসের অবস্থাও একই। অফিস সহকারী নিজেই জানালেন রাতে সেখানে বাড়ে বহিরাগত মাদকাসক্তদের আনাগোনা। কম্পাউন্ডে মিলেছে মাদক সেবনের আলামত। রাত 1টা 10টা আবার 1টা 2টো 3টে অনেক সময় হতে পারে স্যার। এরকম 1টা 2টার দিকেও আসে? হ্যাঁ, কিছু বললেই মনে করেন সে রকমরা অস্ত্র তাইরি আসে, বুঝলেন। জাতিসংঘের সংস্থা ইউনিসেফের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ বলছেন দেশে 2013 সালে শিশু সুরক্ষা আইন হলেও তা এখনো কার্যকর হয়নি। শিশু আইনে বলা হচ্ছে 2013 সালে, এইটা কিন্তু সব জায়গায় সরকার এখনো করতে পারে নাই। প্রচুর শিশু আছে যারা মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতনের শিকার, সেরকম যৌন হয়রানির শিকারও হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে। এবং বিভিন্ন রিসার্চেও এটা প্রমাণিত যে আসলে শিশুদেরকে প্রতিষ্ঠানের থেকে পরিবারে রেখে সেবা দেওয়া এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। দেশের সবগুলো শিশু পরিবার ও ছোটমণি নিবাসে অনুসন্ধান চালিয়ে তৈরি করা সরকারি প্রতিবেদনেই উঠে এসেছে নিবাসের দুর্বল ও ঝুঁকিপূর্ণ দিকগুলো। শিশু পরিবারের দায়িত্বে থাকা সুপারদের বাসায় কাজ করতে হয়, তা না হলে শিশুদের সাথে খারাপ আচরণ করেন সুপাররা। চিকিৎসকের পরিবর্তে কম্পাউন্ডার স্বাস্থ্যসেবা প্রদান করেন। প্রতিবন্ধী শিশুদের দেখাশোনা করার মতো প্রশিক্ষিত স্টাফ নেই। কিশোরী মেয়েদের জন্য স্যানিটারি প্যাড বা ন্যাপকিন দেয়া হয় না। নিহাল হাসনাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুন আজ রাত 9:30টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান তালাশে। 1 বছর ধরে বিকল হয়ে আছে রংপুর মেডিকেল বার্ন ইউনিটের সবকটি এসি, সেই সাথে নষ্ট বেশিরভাগ সিলিং ফ্যান। আগুনে পুড়ে হাসপাতালে এসে তীব্র গরমে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। এদিকে গণপূর্তের কাছে বিকল এসিগুলো মেরামতের জন্য 3 মাস আগে চিঠি দেওয়া হলেও এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থাপিত 14টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের সবগুলি এখন বিকল। সেই সাথে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ বৈদ্যুতিক পাখা। গ্রীষ্মের তীব্র গরমে দগ্ধ শরীর নিয়ে কাতরাচ্ছেন বার্ন ইউনিটের রোগীরা। শিশুসহ রোগীদের একটুখানি স্বস্তি দিতে হাত পাখা ও ব্যক্তিগত পাখাই ভরসা স্বজনদের। গত 1 বছর ধরে এসি ও পাখা নষ্ট থাকায় ক্ষোভ রোগী ও স্বজনদের। ফ্যান নাই, পোড়া রোগী ধরিয়ে অনেক বিটকাণ্ড করতেছে। নিজ নিজ ফ্যান কিনে বাতাস খাইছি, পাকা দিয়ে হাগাতিছি, বাচ্চাকে নিয়ে আসছে, আজ না হলো 20-22 দিন হলো। আমাদের বাচ্চা আগুনে পোড়া, ফ্যানের জন্য ঘুমাইতে পারতেছে না। বার্ন ইউনিটের চিকিৎসকরা বলছেন এসিগুলো নষ্ট থাকায় চিকিৎসা সেবা দিয়েও রোগীর অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না। দগ্ধ রোগীদের দেহের প্লাজমা তীব্র গরমে নষ্ট হয়ে মৃত্যু ঝুঁকি বাড়ে বলছেন তারা। বার্ন রোগীদের সাধারণত আমরা এসি রুমের ভিতরে বা ঠান্ডা এনভায়রনমেন্টে রাখি, কিন্তু বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে এই অবস্থায় আমাদের বাচ্চাগুলো অল্প পড়া হলেও তারা ছটফট করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। এ পর্যন্ত আমাদের এই গরমে 3 জন রোগী মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানালো গণপূর্ত মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই মেরামতে কাজ করা হবে। এসি মেরামতের দায়িত্ব পালন করে গণপূর্ত বিভাগ। আমরা গণপূর্ত বিভাগকে ইতিপূর্বে জানিয়েছি এবং তারা টেন্ডারের কাজও সম্পন্ন করেছে। বিশেষ প্রয়োজন হলে অন্যান্য জায়গার কাজের সঙ্গে সমন্বয় করে এসি মেরামতের কাজটি আমরা খুব শীঘ্রই সম্পাদন করব। অর্থ বরাদ্দ না থাকায় এসিগুলো সচল করা নিয়ে সংশয়ের কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ। এস্টিমেট করে এগুলো
মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। তা মন্ত্রণালয় জুনের পরে তো ফান্ড পাওয়া যাবে, এই অর্থ বছরে পাওয়া যাবে না। তা আমরা ফান্ড পেলে এগুলো চেঞ্জ বা মেরামত করে দিতে পারবো। গত এক বছরে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন প্রায় 700 মানুষ, আর মারা গেছে 3 শিশুসহ 65 জন দগ্ধ রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় 10,734 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 4,74,000। এক সপ্তাহে বিশ্বে মৃত্যুর হার কমেছে 10%, মোট প্রাণহানি 37,17,000, শনাক্ত 17,29,00,000। একদিনে ভারতে প্রাণ গেছে 2,706 জনের, নতুন করে শনাক্ত 1,31,000। এক সপ্তাহে দেশটিতে মৃত্যুর হার 20% কমেছে, শনাক্তের হার কমেছে 32%। ভারতের পর ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যু 2,078 জন। ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়াতে করোনার তৃতীয় ঢেউ চলছে। দেশটিতে একদিনে নতুন করে শনাক্ত হয়েছে 28,624 জন মানুষ। এদিকে চিলিতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশটিতে একদিনে 8,128 জন রোগী আক্রান্ত হয়েছে। এক সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে 21%। দেশটিতে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে 70 লাখ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার একথা জানিয়েছে হোয়াইট হাউস। প্রয়োজন অনুযায়ী এসব দেশে টিকা বিতরণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় সুরক্ষা উপদেষ্টা জেক সুলিভান। বাংলাদেশ ছাড়াও এই 70 লাখ করোনা টিকা পাবে ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ। জুন মাসের মধ্যে বিভিন্ন দেশে ভ্যাকসিনের 8 কোটি ডোজ বিতরণের কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। এর মধ্যে বৃহস্পতিবার 2.5 কোটি ভ্যাকসিন বিতরণের পরিকল্পনা জানানো হয়েছে, যার 1,90,00,000 টিকাই কোভ্যাক্সের মাধ্যমে বিতরণ করা হবে। এছাড়াও 50 লাখ টিকা দেওয়া হবে আফ্রিকার দেশগুলোতে। এবারের কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের একটি ছবি। নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটি আ সারতে রিগার্ড বিভাগে স্থান পেয়েছে। এটি উৎসবের ইতিহাসে দ্বিতীয় বাংলাদেশি চলচ্চিত্র। আসারতেন রিগার্ডের অর্থ ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এই বিভাগে তরুণ মেধাবীদের উৎসাহিত করতে প্রচলিত প্রথার বাইরের শৈলী ও গল্পকে স্বীকৃতি দেওয়া হয়। বৃহস্পতিবার 74তম আসরের জন্য 2021 সালের আনুষ্ঠানিক তালিকা ঘোষণা করা হয়। বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ছবি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন। রেহানা মরিয়ম নূর ছবিটি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় ছবি। এর আগে তারেক মাসুদের মাটির ময়না চলচ্চিত্রটি কান উৎসবের মূল প্রতিযোগিতায় স্থান করে নিয়ে যেতে ফ্রি প্রেসি পুরস্কার। আগামী 6 জুলাই থেকে ফ্রান্সের কান শহরে বসছে 12 দিনের এই জমজমাট আসর। উচ্চ পারিশ্রমিক দাবি করায় শ্রীলঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাতকে পরিকল্পনা থেকে বাদ দিয়েছে বিসিবি। স্পিন বোলিং কোচের তালিকায় থাকা ভারত পাকিস্তানের কাউকে দ্রুতই নিয়োগ দেওয়ার লক্ষ্য। এদিকে ব্যাটিং কোচ নিয়োগে জেমি সিডন্সের নাম শোনা গেলেও হেড কোচ রাসেল ডোমিঙ্গোর আপত্তিতে বিপাকে বিসিবি। ব্যাটিং কোচ জন লুইসের চুক্তি শেষ হয়েছে শ্রীলঙ্কা সিরিজে। জিম্বাবুয়ে সফরের আগে নতুন কোচ নিয়োগে বিসিবি কোমর বেঁধে নেমেছে। তবে ডমিঙ্গোর অনুরোধে জিম্বাবুয়েতেও থাকতে পারেন লুইস। নতুন ব্যাটিং কোচের শর্ট লিস্টে সবার ওপরে জেমি সিডন্সের নাম শোনা গেছে। ক্রিকেটাররাও সাবেক গুরুর ব্যাপারে ইতিবাচক, তবে ঝামেলা বাঁধিয়েছেন ডমিঙ্গো। কোচিংয়ের স্টাফে সাবেক টাইগার হেড কোচ এলে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখছেন এই প্রোটিয়া কোচ। এমনিতেই পারফরমেন্সের খেরো খাতায় খুব বেশি নম্বর নেই ডমিঙ্গোর। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে কিছুটা স্বস্তিতে তিনি। এমন অবস্থায় বিসিবির ভাবনায় চলে আসছে পাকিস্তানের ইজাজ আহমেদের নাম। স্পিন কোচের তালিকাও ছোট করে এনেছিল বিসিবি। রঙ্গনা হেরাথের সাথে কথা অনেক দূর এগোলেও তিনি উচ্চ পারিশ্রমিক চাওয়াতে মত বদলাতে হচ্ছে। 120 দিনের চুক্তিতে প্রতিদিনের জন্য $1,500 দাবি করেন হেরাত। তাই শর্ট লিস্ট থেকে ভারতীয় লেগ স্পিনার সাইরাজ বাহুতুলে ও পাকিস্তানি স্পিনার সাইদ আজমলের সাথেও যোগাযোগ করছে ক্রিকেট বোর্ড। আগামী সপ্তাহে ক্রিকেট বোর্ডের সভা, তখন ব্যাটিং ও স্পিন কোচ চূড়ান্ত হবে। পাশাপাশি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও চূড়ান্ত হবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে হোঁচট খেল আর্জেন্টিনা। চিলির সঙ্গে 1-1 গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা। প্রতিপক্ষের মাঠে প্রথম সুযোগটি পায় চিলি, তবে এদুয়ার্দো ভার্গাসের শট জাল খুঁজে পায়নি। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে 24 মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে লিড এনে দেন মেসি। বিরতির আগেই সমতায় ফেরে চিলি। ডি বক্সের ভেতরে সহজ সুযোগ কাজে লাগান অ্যালেক্সিস সানচেজ। শেষ দিকে আক্রমণের গতি বাড়ায় আর্জেন্টিনা, তবে চিলির গোলকিপার ব্রাভোর কল্যাণে আর গোলমুখ খুলতে পারেনি স্কালোনির দল।
এদিকে আরেক ম্যাচে হতাশা ছড়িয়েছে উরুগুয়ে। ঘরের মাঠে প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করেছে অস্কার তাবারেজের দল। বিশ্বকাপ বাছে মাঠে নামছে ব্রাজিল। ঘরের মাঠে সেলেসাওদের প্রতিপক্ষ ইকুয়েডর। ম্যাচ শুরু বাংলাদেশ সময় কাল ভোর 6:30টায়। 7 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরছে ব্রাজিল। লাতিন অঞ্চলে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখার সুযোগ তাদের সামনে। 4 ম্যাচের সবগুলোতে জয় নিয়ে শীর্ষে তিতের দল। ইকুয়েডরের বিপক্ষে সবশেষ 9 ম্যাচে হারেনি ব্রাজিল। গোলপোস্টে ফিরছেন অ্যালিসন বেকার। ফ্রন্টলাইনে নেইমারের সঙ্গী ফিরমিনো ও রিচার্লিসন। গ্রাবেল জেসুসকে দ্বিতীয়ার্ধে খেলানোর চিন্তা তিতের। অন্যদিকে টানা 3 জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে ইকুয়েডর। কনমেবল অঞ্চলে গোলমুখে সবচেয়ে সফল দল তারা। 13 গোল নিয়ে সবার উপরে ইকুয়েডর। 11 জুন থেকে শুরু হচ্ছে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই ইউএফা ইউরো চ্যাম্পিয়নশিপ। 6 গ্রুপে ভাগ হয়ে লড়বে মহাদেশের 24 দল। প্রতি গ্রুপে 2টি দল নকআউট হয়ে বাকি 2টি যাবে পরের রাউন্ডে। চ্যাম্পিয়নশিপের এই গ্রুপে ইউরোপের 2 জায়ান্ট ইতালি সুইজারল্যান্ডের সাথে খেলবে আন্ডারডগ তুরস্ক ও ওয়েলস। ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপেতে ইতালির সঙ্গী সুইজারল্যান্ড, ওয়েলস ও তুরস্ক। ফিফা র্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা আটজুরিরাই এই গ্রুপের ফেভারিট। 1968-তে ঘরের মাঠে ইউরো জিতেছিল ইতালি। এরপর 2000 ও 2002-এ রানার্স আপ হয়। মাঝে বিশ্বকাপ জিতলেও ছুঁয়ে দেখা হয়নি ইউরোপিয়ান শিরোপা। সাম্প্রতিক পারফরম্যান্স আশা জাগানিয়া ইতালির। সবশেষ 12 ম্যাচে হারেনি মানচিনির দল। প্রতিপক্ষ বধে কোচের পছন্দ 4-3-3 ফরমেশন। ফ্রন্টলাইনে ইমোবিল, কিয়েসার সঙ্গে ইনসিনিয়ে তাদের বড় ভরসা। 6 দশকের পুরনো টুর্নামেন্টে 2016-তে প্রথমবার কোয়ালিফাই করেই সেমিফাইনাল খেলে ওয়েলস। এবার বেল রামসিদের নিয়ে চওড়া স্বপ্ন তাদের। ফিফা র্যাঙ্কিংয়ে 17তে ওয়েলস। সাম্প্রতিক পারফরম্যান্স দ্য ড্রাগনসের পক্ষে। সবশেষ 12 ম্যাচে 7 জয় তাদের। তবে কোচের অনুপস্থিতি ভোগাতে পারে দলকে। 2 নারীকে লাঞ্ছনার দায়ে দলের সাথে নেই কোচ রায়ান গিগস। এবারের ইউরোর কালো ঘোড়া তুরস্ক দাপট দেখিয়ে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টে। তবে স্কোরিংয়ের সঙ্গে গোল হজম চিন্তার বড় কারণ। গ্রানিট সাকা, জেরদান শাকিরিদের নিয়ে সুইজারল্যান্ডের ইউরো মিশন। শেষ 16তে পৌঁছানোর লড়াইয়ে সুইসদের প্রথম বাধা ওয়েলস। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরোধীহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।